রাতের আকাশ একদম শান্ত, কোনো শব্দ নেই, কিন্তু হঠাৎ মাটির নিচে থাকা একটি শক্তিশালী বাংকার ধ্বংস। অথচ কেউ বিমান দেখেনি, রাডারেও ধরতে পারেনি কিছু। তাহলে আঘাতটা এলো কোথা থেকে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এত অত্যাধুনিক প্রযুক্তি থাকার পরও কেন ইরানকে পুরোপুরি থামাতে পারছে না আমেরিকা? যুদ্ধ প্রযুক্তির আজকের পর্বে আমরা জানবো আমেরিকা কোন শক্তিশালী বিধ্বংসী অস্ত্র দিয়ে আক্রমণ চালায়, জানবো আমেরিকার স্টেলথ যুদ্ধযন্ত্রকে আটকাতে ইরান কি কৌশল নিয়েছে। আধুনিক আকাশের আসল দানব আমেরিকার B-2 স্পিরিট। B-2 হলো মাটির নিচের লক্ষ্যবস্তু ধ্বংসের আসল কারিগর। এটি একবার রিফিউলিং করে 18,520 কিলোমিটারের বেশি উড়তে পারে। 40,000 পাউন্ড বা 18 টন পর্যন্ত প্রচলিত এবং পারমাণবিক বোমা বহন করতে পারে B-2। এতে অত্যাধুনিক রাডার নেভিগেশন রয়েছে। এটি প্রায় ঘন্টায় 1010 কিলোমিটার উড়তে পারে। কোনো লেজ বা উলম্ব স্ট্যাবিলাইজার নেই যা রাডার ফাঁকি দিতে সাহায্য করে। B-2 স্পিরিটের দাম $2 বিলিয়ন বেশি, যা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমান। B-1B ল্যান্সার বিশাল ওজনের অস্ত্র বহন করতে পারে, ব্যাপক বোমা হামলা করতে সক্ষম এবং দ্রুত আঘাত করতে পারে। এছাড়া রয়েছে স্মার্ট ফাইটার F-35 লাইটনিং II, যা যুক্তরাষ্ট্রের তৈরি বিশ্বের সবচেয়ে উন্নত পঞ্চম প্রজন্মের একক আসনের একক ইঞ্জিনের স্টেলথ মাল্টিরোল ফাইটার জেট। এটি স্মার্ট ফাইটার বা ফ্লাইং কম্পিউটার নামে পরিচিত, কারণ এটি যুদ্ধের মাঠে অবিশ্বাস্য তথ্য সরবরাহ করতে সক্ষম। আমেরিকার আক্রমণের ধরন হলো F-35 ঢুকে রাডার ধ্বংস করে, B-2 গভীরে আঘাত করে, আর B-1B ভয়াবহ আকারে বোমা ফেলে। এই তিনের সমন্বয়ে কয়েক ঘন্টার মধ্যেই একটা দেশের সামরিক অবকাঠামো ভেঙে ফেলা সম্ভব। ইরানকে কেন থামাতে পারছে না, বা ইরান কেন থামছে না, এই প্রশ্নের উত্তরের সাথে বেশ কয়েকটি ফ্যাক্টর জড়িত রয়েছে। প্রথমত, ভৌগোলিক সুবিধা। ইরান একটি বিশাল দেশ, তিন পাশেই পাহাড়ে ঘেরা, অন্য পাশে সমুদ্র, আর এই সমুদ্রে রয়েছে গুরুত্বপূর্ণ জায়গা স্ট্রেইট অফ হরমুজ। এটা বন্ধ হলে বিশ্ব অর্থনীতি কেঁপে ওঠে। বিশ্বের 20% জ্বালানি পরিবহন হয় এই হরমুজ দিয়ে, যার সুবিধা পাচ্ছে ইরান। দ্বিতীয়ত, কম খরচের কৌশল। কম দামি ড্রোন বনাম দামি ক্ষেপণাস্ত্র। ড্রোন খুব সস্তা, মিসাইল অনেক দামি, অর্থাৎ ইরান যুদ্ধে কম দামি ড্রোন দিয়ে হামলা করছে, আর সেই ড্রোন সামলাতে আমেরিকা ইসরায়েলের খরচ হচ্ছে $1 মিলিয়ন মিসাইল। তাই যুদ্ধে ইরান অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করছে শত্রুপক্ষের ওপর। তৃতীয়ত, অসম যুদ্ধ বা অপ্রতিসম যুদ্ধ। অসম যুদ্ধ হলো এমন একটি সংঘাত যেখানে দুই পক্ষের সামরিক শক্তি, প্রযুক্তি বা কৌশলে ব্যাপক পার্থক্য থাকে। দুর্বল পক্ষ সাধারণত গেরিলা যুদ্ধ, সন্ত্রাসবাদ বা প্রথাগত নয় এমন কৌশল ব্যবহার করে শক্তিশালী পক্ষের সুনির্দিষ্ট দুর্বলতাকে আঘাত করে। এই কৌশলই ব্যবহার করছে ইরান। মানে ইরান সরাসরি যুদ্ধ করে না, ছোট ছোট আঘাত করে দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করছে। সেজন্য তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে আঘাত করছে, যাতে ওই দেশগুলো আমেরিকার ওপর চাপ সৃষ্টি করে। এমন কৌশলকে বড় শক্তিকেও আটকানো যায়। যুদ্ধ, বিদ্রোহ, সন্ত্রাসবাদ, জলদস্যুতা বা কোনো দেশের বৈরী কর্মকাণ্ডের কারণে জাহাজ, পণ্য বা ক্রুদের যে ক্ষতির আশঙ্কা থাকে তাকে ওয়ার রিস্ক বা যুদ্ধ ঝুঁকি বলে। ফুল বা পূর্ণাঙ্গ শব্দটির মানে হলো এই কভারেজের আওতায় যুদ্ধের সাথে সম্পর্কিত প্রায় সব ধরনের সম্ভাব্য ঝুঁকি অন্তর্ভুক্ত থাকে। তাই ইরানকে পুরোপুরি থামাতে হলে স্থল অভিযান দরকার, কিন্তু এই অভিযানে অনেক প্রাণহানি, দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং রাজনৈতিক ঝুঁকি থাকে। তাই কেউ পুরো যুদ্ধ চায় না। এই যুদ্ধে ইরান একা নয়, পরোক্ষভাবে যুক্ত আছে চায়না এবং রাশিয়া। এই বৈশ্বিক রাজনীতিতে আমেরিকা ইসরায়েল চাইলেও ইরানে পারমাণবিক হামলা চালাতে পারছে না, কারণ দুই পারমাণবিক শক্তিধর চায়না ও রাশিয়া তাদের নিজেদের শক্তির ও সক্ষমতার জন্যও এটি করতে দিবে না। যেমন ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধে আমেরিকা সাহায্য করছে ইউক্রেনকে, এবং সেই যুদ্ধ চলছে দীর্ঘ 4 বছর ধরে। তারপরও রাশিয়া ইউক্রেনকে হারাতে পারমাণবিক হামলা চালাতে পারছে না। এছাড়া ইরানও পারমাণবিক শক্তিধর হওয়ার খুব কাছাকাছি, তাই পারমাণবিক হামলা চালালে সেটা অনেক বড় ঝুঁকি আমেরিকা ইসরায়েলের জন্য। ভবিষ্যতের দানব B-21 রাইডার, যা আরও স্টেলথ AI ইন্টিগ্রেশন, গ্লোবাল স্ট্রাইক করতে সক্ষম। আজকের বড় সত্য হলো আসল যুদ্ধ হচ্ছে স্টেলথ টেকনোলজি দিয়ে, কিন্তু সবচেয়ে অ্যাডভান্সড প্রযুক্তি থাকলেও ইরানকে পুরোপুরি থামাতে পারছে না আমেরিকা ইসরায়েল, কারণ
তারা স্মার্ট পরোক্ষ যুদ্ধ করছে এবং দীর্ঘমেয়াদী খেলা খেলছে। যুদ্ধ শুধু শক্তির না, এটা কৌশল ও প্রযুক্তিরও খেলা। ইরান ৮০ দশক থেকে কৌশল ও প্রযুক্তির উৎকর্ষে কাজ করছে এবং নিজেদেরকেও প্রস্তুত করছে, যা তাদের নেতৃত্বের ধরন দেখলেও পরিষ্কার হওয়া যায়।